তখন গ্রীষ্মকাল। বিজুপুর গ্রামের মানুষরা মোটামুটি সচ্ছল, তাই গ্রামের লোকজন খুব সুখে শান্তিতে বসবাস করে। সবাই নিজে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। এমনই এক গ্রীষ্মের সকালে গরুর গাড়ি নিয়ে বাজার যাবার সময় ভুবন মাঝি ফাঁকা মাঠে একটা গাছতলায় মুন্ডহীন একটা লাশ দেখতে পায়। এই খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজি করেও মুন্ডুটা কোথাও পাওয়া যায় না। গ্রামের মানুষদের মনে এক আতঙ্কের সৃষ্টি হয়। এরপর কেটে গেছে বেশ কয়েক মাস। মানুষ এই ঘটনাটা প্রায় ভুলেই গেছে। এবারে ঠান্ডাটা খুব জাঁকিয়ে পড়েছিল। আমরা গ্রামে থাকি, আর গ্রামে শহরের তুলনায় ঠান্ডা এমনিতেই অনেক বেশি। প্রতিদিন সন্ধ্যায় আমরা 3 বন্ধু মাঠের ধারে বসে আড্ডা দিই। আমি, রবি আর মহেশ। এমনই এক শীতের সন্ধ্যায় আমরা 3 বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। চল, এই শীতের রাতে খেজুরের রস খেয়ে আসি। খেজুরের রস খাবি? কিন্তু আমাদের গ্রামের ভিতরে তো একটা খেজুর গাছও নেই, তাহলে রস পাবি কোথায়? কেন, গ্রামের শেষে ওই শ্মশানের ধারে যে কতগুলো খেজুর গাছ রয়েছে, ওখানে চল, ওখান থেকে খেজুরের রস খেয়ে আসি। কি বলছিস তুই? গ্রামের শেষের ওই শ্মশানে দিনের বেলা যেতে লোকে ভয় পায়, আর তুই বলছিস রাতে গিয়ে ওখানে রস খাবি? না না, শ্মশানের ধারে আমি যাব না। শুনেছি ওখানে পেতাত্তা ঘুরে বেড়ায়। আর তোর মনে নেই, গতবার মহিন বুড়োকে মেরে ওখানে ফেলে রেখে গেছিল কেউ? আরে কিছুই হবে না, পুরুষ মানুষ অত ভয় করলে হয় নাকি? আমার কথা শুনে রবি একটু সাহস পেয়ে বলল, তুই যখন বলছিস চল যাই তাহলে। মহেশের আর কিছু বলার থাকলো না। সেও রাজি হয়ে গেল আমাদের সঙ্গে রস খেতে যাওয়ার জন্য। 3 বন্ধু মিলে চললাম জঙ্গলের রাস্তা ধরে শ্মশানের উদ্দেশ্যে। চারিদিক শুনশান, কেউ কোথাও নেই। মাঝে মাঝে ভেসে আসছে শিয়ালের ডাক। চল চল, তাড়াতাড়ি পা চালা। ভাই, ওদিকে দেখ, মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। সেই ছায়ামূর্তি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। আমরা কাউকে দেখতে পেলাম না। কই, কোথায় দাঁড়িয়ে আছে? একদম এখানেই ছিল, চোখের সামনে থেকে হাওয়া হয়ে গেল। আরে তোর চোখের ভুল। চল চল, না হলে দেরি হয়ে যাবে। কিছুক্ষণ চলার পরে আমরা 3 বন্ধু এসে পৌঁছালাম শ্মশানে। শ্মশানের পাশেই রয়েছে খেজুর গাছ। ওখান থেকে রসের হাঁড়িটা গাছ থেকে নামিয়ে আনলাম। তারপর 3 বন্ধু মিলে খেতে আরম্ভ করলাম। আহ, দারুণ স্বাদ। ঠিক বলেছিস, দারুণ স্বাদ রে। তখন হঠাৎ কেউ একজন গম্ভীর গলায় আমাদের উদ্দেশ্যে বলে উঠল, এত রাতে কারা এখানে? লোকটা আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। পরনে কালো কাপড় আর গলায় রয়েছে অনেক রকম মালা। দেখে মনে হলো কোনো তান্ত্রিক হবে হয়তো। আমরা এই গ্রামেরই ছেলে, এখানে খেজুরের রস খাওয়ার জন্য এসেছি। তোমাদের মরণের ভয় নেই? এত রাতে এখানে কেউ আসে না। এখানে অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। চল, এখানে আর এক মুহূর্ত থাকবো না। আরে দাঁড়া না, লোকটার সাথে একটু কথা তো বলি। আচ্ছা, আপনি এত রাতে এই শ্মশানে কি করছেন? তোমাদের সতর্ক করলাম, এখন তোমাদের ইচ্ছা,
তোমরা এখানে থাকবে না, চলে যাবে। এই কথাটা বলে লোকটি কুয়াশা ভরা জঙ্গলের দিকে যেতে যেতে কোথায় যেন মিলিয়ে গেল। চল ভাই, এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। আমরা আর কথা না বাড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন মাঝরাত। হঠাৎ ঘুমের মধ্যে রবি শুনতে পেল কে যেন তার নাম ধরে ডাকছে। রবি, রবি, রবি। রবি ঘর থেকে বেরিয়ে চলতে শুরু করলো। রবি যেন তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, তাকে যেন কেউ সম্মোহিত করেছে। জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে সে পৌঁছে গেল গ্রামের শেষে, একদম শ্মশানের সামনে। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই দেখতে পেলাম রবির বাবা আর মহেশ আমাদের বাড়ির দিকে আসছে। আরে কাকা, আপনি মহেশকে সাথে নিয়ে আমাদের বাড়িতে কোনো কাজ আছে নাকি? রবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি জানো কোথায় আছে? কাল তো আমরা একসাথেই ছিলাম, তাহলে আজ গেল কোথায়? ঠিক আছে কাকা, আপনি বাড়ি যান, আমি আর মহেশ খুঁজে দেখছি। ঠিক আছে বাবা, তোমরা একটু খুঁজে দেখো। আমি আর মহেশ বেরিয়ে পড়লাম রবিকে খোঁজার উদ্দেশ্যে। কিন্তু কোথাও পেলাম না। সারা গ্রাম তো খোঁজা হয়ে গেল, কোথাও তো নেই। চল একবার শ্মশানের দিকটা দেখে আসি। আমিও তার কথায় সম্মতি জানিয়ে শ্মশানের দিকে চলতে শুরু করলাম। কিন্তু শ্মশানে পৌঁছেও রবিকে খুঁজে পেলাম না। কই রে, এখানেও তো নেই, গেল কোথায়? সারাদিন খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে এসেছে। আমরাও বাড়ির দিকে রওনা দিলাম। হঠাৎ মাঝ রাতে মহেশ ঘুমের মধ্যে শুনতে পেল তাকে যেন কেউ নাম ধরে ডাকছে। মহেশ, মহেশ, মহেশ। মহেশ ঘুমন্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে চলতে শুরু করলো, যেন তার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। মহেশ চলতে চলতে পৌঁছে গেল গ্রামের শেষে, একদম শ্মশানের সামনে। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠতেই আজও ঠিক একইভাবে দেখতে পেলাম রবির বাবা আর মহেশের বাবা আমার বাড়ির দিকে আসছে। কাকা, রবিকে পাওয়া গেছে? রবির বাবা কোনো উত্তর দিল না। এতে আমার বুঝতে খুব বেশি অসুবিধা হলো না যে রবিকে এখনো পাওয়া যায়নি। মহেশকেও কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। এই কথা শোনার পর আমি একদম নিস্তব্ধ হয়ে গেলাম। মনে হলো মাথায় যেন বাজ ভেঙে পড়ল। কাল তো আমি আর মহেশ সারাদিন রবিকে খোঁজাখুঁজি করলাম, তারপর সন্ধ্যের দিকে বাড়ি চলে এসেছিলাম। মহেশও বাড়ি চলে গেল, তারপর থেকে আমার সাথে আর দেখা হয়নি। কি যে হচ্ছে, ছেলেগুলো যে কোথায় গেল, ভগবান তুমি ওদের রক্ষা করো। তারপর তারা চলে গেল। সারা গ্রামে ছড়িয়ে গেল খবরটা। গ্রামে একটা আতঙ্কের সৃষ্টি হলো। সবাই বলা বলি করতে লাগলো গ্রামের ওপরে কোনো অশুভ শক্তির নজর পড়েছে। আমার মাথায় কিছুই আসছিল না। আমি নিরিবিলি একটা গাছতলায় গিয়ে বসলাম। রবি আর মহেশের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা চিন্তা করতে করতে হঠাৎ আমার মনে পড়ল
আমরা তিনজন তো সেদিন শ্মশানে রস খেতে গিয়েছিলাম, আর সেদিন থেকে রবিকে পাওয়া যাচ্ছে না। তারপরের দিন থেকে মহেশকে। তাহলে কি আজ আমার পালা? কিন্তু ওরা গেলই বা কোথায়? সত্যি কি শ্মশান থেকে কিছু হলো? তাহলে কি কোনো অতৃপ্ত আত্মা রবি আর মহেশের কোনো ক্ষতি করলো? আমার মাথায় তখন একটা কথা ভেসে উঠল, যে সেদিন রাতে সেই শ্মশানে যাওয়ার কারণে যদি এমন কিছু হয়, তাহলে আজ রাতেও আমার সাথে কিছু ঘটবে। চিন্তা করলাম দেখি আজ আমার সাথে কি হয়, কারণ ভূত পেরেতে আমার তেমন একটা ভয় ছিল না। তারপর বাড়ির দিকে রওনা দিলাম। সেদিন রাত তখন 1টা বাজে। আমি জেগেই রইলাম। হঠাৎ মনে হলো কে যেন আমার নাম ধরে ডাকছে, রাতুল, রাতুল, রাতুল। ডাকটা শুনেই আমি বাড়ির বাইরে চলে আসলাম। এসে দেখি বাইরে কেউ নেই, তবে ডাকটা বারবার অনেক দূর থেকে ভেসে আসছে, রাতুল, রাতুল, রাতুল। মনে হলো কেউ যেন আমাকে সামনের দিকে আকর্ষণ করছে, কিন্তু কোনোভাবেই আমাকে নিয়ে যেতে পারছে না। বুঝতে পারলাম কেউ আমাকে সম্মোহিত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এর কারণ হয়তো আমার গলায় থাকা নৃসিংহদেবের কবচ। আমি একটু ভেবে ডাকটা শুনতে শুনতে অনুসরণ করতে লাগলাম। যা আছে কপালে, আমাকে এগিয়ে যেতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে এক সময় শ্মশানে এসে পৌঁছালাম। তারপর যা দেখলাম তা দেখে আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না, যেন আমার শরীর পাথর হয়ে গেল। দেখলাম আমার 2 বন্ধুকে সম্মোহিত করে বেঁধে রেখেছে, আর তার একটু সামনেই আগুন জ্বালিয়ে সেই তান্ত্রিকটা কি যেন মন্ত্র পড়ছে। আমিও আস্তে আস্তে এগিয়ে গেলাম, যাতে তান্ত্রিকটা ঠিক বুঝতে না পারে যে সে আমাকে সম্মোহিত করতে পারেনি। তাছাড়া এগিয়ে যাওয়া ছাড়া আমার আর কিছু করারও ছিল না, কারণ যে করেই হোক আমার 2 বন্ধুকে বাঁচাতে হবে। তান্ত্রিকটা আমাকে দেখে হাসতে শুরু করলো। আর কিছুক্ষণ পরে একসাথে 3টে বলি দিয়ে আমি হব সর্বশক্তিমান। আমি 2 বন্ধুকে ডাকার চেষ্টা করলাম, রবি, মহেশ, টাকা আমার দিকে। কিন্তু কোনো লাভ হলো না, কারণ তাদের আর কোনো নিয়ন্ত্রণ নেই তাদের শরীরের ওপর। কিছুক্ষণ ধরে কি সব মন্ত্র উচ্চারণ করতে লাগলো তান্ত্রিক। তারপর মন্ত্র বলা শেষ করেই একটা ধারালো খাড়া হাতে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে আমার গলা শুকিয়ে এলো। একবার ভাবলাম ছুটে পালাবো কিনা, কিন্তু 2 বন্ধুর কথা ভেবে তা পারলাম না। সৃষ্টিকর্তার নাম স্মরণ করে মনে সাহস নিয়ে আমি উঠে দাঁড়ালাম। কে আপনি? আর আমাদেরকে কেনই বা এখানে এনেছেন? আমাদেরকে কেন বলি দেবেন? আমার কথা শুনে তান্ত্রিক চমকে উঠল। এটা কিভাবে সম্ভব? তুই সম্মোহিত হসনি? না, আমাদেরকে ছেড়ে দিন। আমরা আপনার কি ক্ষতি করেছি? তোদেরকে ছেড়ে দিলে আমি আর সর্বশক্তিমান হতে পারবো না। আজ তোদের শেষ দিন। ঠিক তখনই তান্ত্রিকের পেছন থেকে কেউ একজন গম্ভীর গলায় বলে উঠল, শয়তান তান্ত্রিক, আজ ওদের না, আজ তোর শেষ দিন। কে রে তুই? সাহস থাকলে সামনে আয়। তান্ত্রিকের পেছন থেকে সেই ব্যক্তিটা সামনের দিকে এগিয়ে এলো। কিন্তু এ কি,
লোকটার শরীরে মাথা নেই, আছে শুধু ধরটা। কে কে তুই? তুই আমাকে চিনতে পারছিস না? অনেক আগে তুই ক্ষমতা পাওয়ার লোভে আমাকে এই জায়গাতেই বলি দিয়েছিলি। তোর জন্য আজ আমার এই অবস্থা। তোর পাপের খরা পূর্ণ হয়েছে শয়তান তান্ত্রিক। তুই আমার কিচ্ছু করতে পারবি না। এই বলে হাতে একটু জল নিয়ে কি সব মন্ত্র পড়ে ওই জলটা মুন্ডহীন ব্যক্তির শরীরে ছুঁড়ে মারল, কিন্তু এতে কিছুই হলো না তার। এ কি, আমার মন্ত্র কাজ করছে না কেন? হ্যাঁ, তোর আর কোনো মন্ত্রই কাজ করবে না। এ কথা বলে তান্ত্রিকের ধারালো খাড়াটা সেই মুন্ডহীন ব্যক্তিটা নিজের হাতে তুলে নিল, আর সেটা তান্ত্রিকের পেটে ঢুকিয়ে দিল। তান্ত্রিক সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল মাটিতে। আমি আমি আবার ফিরে আসব, আবার ফিরে আসব। কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। তারপর তান্ত্রিকটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। সাথে সাথে সেই ছায়া মূর্তিটাও কোথাও যেন অন্ধকারে মিলিয়ে গেল। এ সকল কিছু আমার চোখের সামনেই ঘটছিল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ঠিক তখনই রবি আর মহেশের জ্ঞান ফিরে আসলো। আমরা কোথায়? তখনই রবির চোখ গেল সেই তান্ত্রিকের দেহের দিকে। এ কি, এটা কে? এর এমন অবস্থা হলো কি করে? সব বলছি তোদের, আগে বাড়ি চল, এখানে থাকা একদম ঠিক হবে না। তারপর আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে তাদেরকে সব ঘটনাটা বললাম। এরপর কেটে গেল ৩-৪ মাস। শীত চলে গিয়ে গরম পড়েছে। এখনো সেই রাতের কথা মনে পড়লে শরীরের রোম খাড়া হয়ে ওঠে। সেদিন আমরা ৩ বন্ধু চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় আমাদের গ্রামের একজন এসে বলল, তোমরা খবর শুনেছ তো? কেন, কি হয়েছে? আরে মাঝের পাড়ার ঝিনুখুড়ো মারা গেছে। ওনার তো পরিবারের কেউ নেই, তাই শ্মশানে যেতে হবে। তোমরা সব চলো আমার সাথে। ঠিক আছে, চলো। ঝিনুখুড়োর পরিবারে কেউ ছিল না, তাই আমরা চললাম সেই লোকটার সঙ্গে ঝিনুখুড়োকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। তারপর ঝিনুখুড়োর বাড়ি গিয়ে তার মরা শরীরটা নিয়ে চললাম শ্মশানের দিকে। সঙ্গে আরও ২-১ জন চলল। এক সময় আমরা শ্মশানে এসে পৌঁছালাম। শ্মশানে এসে চিতার উপর ঝিনুখুড়োর দেহটা রাখা হলো। মুখাগ্নি করতেই দাউ দাউ করে জ্বলে উঠল চিতা। আমরা সবাই একটু পাশে বসে আড্ডা দিচ্ছিলাম। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। সাথে অঝোরে বৃষ্টি নেমে পড়ল। আমরা সবাই পাশে একটা ছাউনির মতো ছিল, সেখানে গিয়ে আশ্রয় নিলাম। চিতাটা পুরো নিভে যাবে রে, আবার প্রথম থেকে আগুন জ্বালাতে হবে। মিনিট 10 পর বৃষ্টিটা একটু কমলে আমরা সবাই আবার চিতার কাছে গেলাম। কিন্তু এ কি, সাজানো চিতায় কাঠ এদিক ওদিক ছড়িয়ে আছে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো চিতাতে ছিল ঝিনুখুড়োর মরা দেহটা, কিন্তু এখন সেটা আর নেই। আমরা অবাক বিস্ময়ে চেয়ে রইলাম। আশ্চর্য, ঝিনুখুড়োর দেহটা গেল কোথায়? মৃতদেহটা শিয়ালে টেনে নিয়ে যায়নি তো? হতে পারে, আশেপাশে একটু খুঁজে দেখা যাক, হয়তো বেশি দূর টেনে নিয়ে যেতে পারবে না। আমরা সবাই মৃতদেহটা খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না।
তখনই শ্মশানের এক কোণে মনে হলো কে যেন বসে আছে। এদিকে আয়, ওখানে কেউ যেন আছে। কিন্তু সেখানে গিয়ে যেটা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম ঝিনুখুড়ো দেহটা মাটিতে পড়ে রয়েছে, আর তার উপর চাদর গায়ে কে যেন বসে আছে। এই দৃশ্য দেখে আমরা সবাই একটু ভয় পেয়ে গেলাম। আমি সাহস করে বললাম, কে আপনি? আমার প্রশ্নের কোনো উত্তর দিল না সেই ব্যক্তিটা। তখনই সবাই বলল, এ ধর তো বেটাকে, ধরে দুঘা লাগা। ঠিক তখনই সেই ব্যক্তিটা মুখ থেকে চাদরটা সরালো। কিন্তু এ কি? এটা কোনো রক্ত মাংসের শরীর নয়, এ তো সেই তান্ত্রিকটা যে আমাদের বলি দিতে চেয়েছিল। এই দৃশ্য দেখে আমরা ভয়ে বরফ হয়ে গেলাম। পালিয়ে চল শিগগির এখান থেকে, তাড়াতাড়ি পালিয়ে চল। কোনো রকম নিজেদের সামলে নিয়ে প্রাণ নিয়ে দৌড় দিলাম গ্রামের দিকে। আমি আবার ফিরে এসেছি, সবাইকে শেষ করে দেব, আমি কাউকে ছাড়বো না। গ্রামে পৌঁছে সবাইকে ঘটনাটা জানালাম। তারপর থেকে গ্রামে শুরু হলো সেই প্রেতের অত্যাচার। গ্রামে ছড়িয়ে গেল আতঙ্ক। সন্ধ্যার পরে কেউ আর বাড়ির বাইরে বের হয় না। গ্রামটা যেন নরকে পরিণত হয়ে গেল। গ্রামের যেখানে সেখানে পড়ে থাকতে লাগলো পশু পাখির আধ খাওয়া মৃতদেহ। কয়েকদিন পর গ্রামের সবাই মিলে ঠিক করলো এভাবে এত অত্যাচার আর সহ্য করা যাবে না। কোনো কবিরাজ বা তান্ত্রিককে ডেকে এনে এর একটা বিহিত করতে হবে। পাশের গ্রামে একজন ভালো তান্ত্রিক আছে, সে নাকি মা কালীর ভক্ত, তাকে ডাকলে কেমন হয়? তাকে দায়িত্ব দেওয়া হলো সেই তান্ত্রিককে আমাদের গ্রামে আনার জন্য। পরের দিন সেই তান্ত্রিক আমাদের গ্রামে আসলো। তাকে সব কিছু খুলে বলা হলো। ও বলি দিয়ে কালো জাদু করে ক্ষমতা পেতে চেয়েছিল, কিন্তু ও সেটা পারেনি। তাই ও মরার পরেও প্রেত রূপে ফিরে এসেছে। ওকে খুব তাড়াতাড়ি আটকাতে হবে, না হলে গ্রামের লোকদের অনেক বড় ক্ষতি করে দেবে। তাহলে কি করতে হবে? আজ রাতেই শ্মশানে একটা যজ্ঞ করতে হবে, আর সেখানে সবাইকে উপস্থিত থাকতে হবে। তান্ত্রিকের কথা অনুযায়ী রাত্রে গ্রামের লোকজন সহ সেই তান্ত্রিককে নিয়ে শ্মশানে গেলাম। তান্ত্রিক অগ্নিকুণ্ডের সামনে বসে কি সব মন্ত্র পড়তে লাগলো। কিছুক্ষণ পরে শোঁ শোঁ করে বাতাস বইতে লাগলো, গাছপালা নড়তে লাগলো। আমরা দেখলাম সেই তান্ত্রিকের প্রেতটাকে। তুই এই গ্রামের লোকদের ওপর অত্যাচার না করে এখান থেকে চিরতরে চলে যা। আমি কাউকে ছাড়বো না, সবাইকে মারবো। এদের জন্য আমার এই অবস্থা। না, তোর এই অবস্থার জন্য একমাত্র তুই দায়ী। তোর কর্মফলের জন্য আজ তোর এই অবস্থা। তবে রে, এ কথা শোনার পর প্রেতটা প্রচণ্ড রেগে গেল আর আমাদের উপর আক্রমণ করতে আসলো। তখনই তান্ত্রিকটা মন্ত্রপুত মাটি নিয়ে সেই প্রেতাত্মার শরীরের দিকে ছুঁড়ে মারল। সাথে সাথে প্রেতাত্মার শরীরে আগুন জ্বলে উঠল। চলে গেলাম, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। এক সময় জ্বলতে জ্বলতে তার শরীর ছায়ে পরিণত হয়ে গেল। ও জীবিত অবস্থায়ও ছিল ক্ষমতালোভী, তাই মৃত্যুর পরেও আবার ফিরে এসেছিল ক্ষমতা পাওয়ার আশায়। তবে আর কোনো ভয় নেই, ও চিরতরে শেষ হয়ে গিয়েছে। তারপর থেকে গ্রামে আর কোনো সমস্যা হয়নি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের
ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।